প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, একটু নেটওয়ার্কের গোলযোগ ছিল। আমার সকাল থেকেই বাসা প্রবলেম হচ্ছে। তো ইনশাল্লাহ এখন তোমরা আবার দেখতে পাচ্ছ, এখন তোমরা লাইভ দেখতে পাচ্ছ। তো আমরা দেখছিলাম বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা বা ত্রুটি দেখছিলাম। তার মধ্যে একটি বলেছিলাম হচ্ছে এই মডেলটি দ্বিমাত্রিক, কিন্তু পরবর্তীতে আমরা জানি বোরের পরমাণু মডেল ত্রিমাত্রিক, কিন্তু জানি মডেলটি দ্বিমাত্রিক। এখানে ইলেকট্রনের শুধু কণাধর্ম বলা হয়েছে। আর একটি জিনিস আলোচনা করছিলাম, সেটি হচ্ছে বোরের পরমাণু মডেলের ৩ নম্বর ধারা অনুযায়ী ইলেকট্রনের প্রতিটি স্থানান্তরে একটি করে রেখা পাওয়ার কথা ছিল, কিন্তু উচ্চ শক্তির বর্ণালীবীক্ষণ যন্ত্র দ্বারা পরীক্ষা করে দেখা গেছে যে এই প্রতিটি বর্ণালী রেখা অনেকগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত। এই রেখাগুলোর অস্তিত্ব কোত্থেকে আসছে সেই ব্যাখ্যা বোরের পরমাণু মডেলে দেওয়া নাই। আসলে তখন এই মডেল এই রেখাগুলো দেখেই কিন্তু বোঝা গিয়েছিল যে আসলে পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলি কোনো শক্তি স্তরে থাকে না, শক্তি স্তরগুলো কতগুলো আবার উপশক্তি স্তর বা অরবিটালে বিভক্ত। এই ধারণাটা কিন্তু তখনই পাওয়া গিয়েছিল যখন দেখা গেল আসলে ওই প্রতিটা রেখার মধ্যে অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখা আছে, যেটা আমরা জিম্যান ইফেক্ট বা স্টার ইফেক্ট পরে দেখবো আর কি। এরপরে এই মডেলটি হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ছাড়া, এইচ পরমাণু ব্যতীত মানে একের বেশি ইলেকট্রন আছে এই ধরনের পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা কিন্তু এই মডেল দ্বারা দেওয়া সম্ভব না। অর্থাৎ হিলিয়াম বা অন্যান্য যে পরমাণুগুলো আছে সেগুলির ব্যাখ্যা এই মডেল দ্বারা দেওয়া যায় না। আচ্ছা, জিম্যান ইফেক্ট এবং স্টার্ক ইফেক্ট। জিম্যান প্রভাব ও স্টার প্রভাব এই মডেল দ্বারা ব্যাখ্যা করা যায় না। দেখো, জিম্যান প্রভাব এবং স্টার প্রভাবটা কি তোমরা এটি জেনেছো? এটি হচ্ছে বর্ণালী রেখা চৌম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে, এটি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস খেয়াল করো, এই রেখাটি হচ্ছে যখন চৌম্বক ক্ষেত্র ছিল না তখন চৌম্বক ক্ষেত্রের অ্যাবসেন্সে বর্ণালী রেখা একটিই আছে। বাট এইখানে যখন একটি চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করা হলো, একটি চৌম্বক ক্ষেত্রে রাখা হলো এটি, তখন ওই একটি বর্ণালী রেখাটি বিভিন্ন সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যায়। এই যে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে পরমাণুর বর্ণালী রেখা বিভিন্ন সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যাওয়ার ঘটনাটি বিজ্ঞানী জিম্যান প্রথম লক্ষ্য করেছিলেন জন্য ওনার নাম অনুসারে এটিকে বলা হয় জিম্যান প্রভাব। আর সিমিলার ঘটনা, এটি হচ্ছে বর্ণালী রেখা, বাট এখানে বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে এটা জিম্যান প্রভাব, এটা স্টার প্রভাব। এটা হচ্ছে বর্ণালী রেখা, এটা বিদ্যুৎ ক্ষেত্রের উপস্থিতিতে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে পরমাণুর বর্ণালী রেখাগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভাগ হয়ে যাওয়ার ঘটনাটাকে বলা হয় জিম্যান প্রভাব, এবং বিদ্যুৎ ক্ষেত্রের উপস্থিতিতে
বর্ণালী রেখাটি বিভিন্ন রেখায় ভাগ হয়ে যাকে বলা হয় স্টার প্রভাব। এই জিম্যান প্রভাব এবং স্টার প্রভাবের ব্যাখ্যা কিন্তু এই বোরের পরমাণু মডেলে দেওয়া সম্ভব হয়নি। পরবর্তী বিজ্ঞানীরা এই ব্যাখ্যা দিয়েছিলেন। এইসব ছিল হচ্ছে বোরের পরমাণু মডেলের ত্রুটি। আমরা আরেকটি বিষয় দেখব এখন, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তোমরা জানো বোরের আসলে পরমাণুর মডেলটা কিন্তু বিভিন্ন বিজ্ঞানীর সম্মিলিত প্রয়াস, মানে অনেকগুলো বিজ্ঞানীদের এই কন্ট্রিবিউশন আছে, এই মডেলে সম্মিলিত একটি প্রয়াস আছে। এখন আমরা দেখবো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এটি হচ্ছে তোমরা দেখেছিলাম বোরের পরমাণু মডেলে ইলেকট্রনকে কিন্তু শুধুমাত্র কণা হিসেবে পরিগণিত করা হয়েছে, মানে ইলেকট্রনের পার্টিকেল নেচারটা ওখানে স্বীকার করা হয়, পার্টিকেল। বিজ্ঞানী হাইজেনবার্গ বলেছিলেন ইলেকট্রনের কণা এবং তরঙ্গ উভয় ধর্মকে একসাথে আইডেন্টিফাই করা যায় না। অর্থাৎ ইলেকট্রনের যখন কণা ধর্ম স্বীকার করা হবে তখন ইলেকট্রনের তরঙ্গ ধর্মকে প্রমাণ করা যাবে না। আবার ইলেকট্রনের যদি শুধু তরঙ্গ ধর্ম স্বীকার করা হয় তাহলে ইলেকট্রনের কণা ধর্মকে প্রমাণ করা যাবে না। অর্থাৎ ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ একসাথে নির্ণয় করা যায় না। অবস্থান নির্ণয় করতে গেলে ভরবেগ নির্ণয় অনিশ্চিত হয়ে পড়ে, এবং ভরবেগ নির্ণয় করতে গেলে তার অবস্থান অনিশ্চিত হয়ে পড়ে। আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। তুমি ধরো একজন লোক দৌড়াচ্ছে, এই স্ট্রেট লাইনে দৌড়াচ্ছে, দৌড়ালে শুধুমাত্র তার ভরবেগ, শুধুমাত্র তার অবস্থান নির্ণয় করা যাবে না, কিন্তু ভরবেগ নির্ণয় করা যাবে। তার ভর এবং বেগ, ধরো সে 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে দৌড়াচ্ছে, তাহলে তার বেগ পাচ্ছি এবং ব্যক্তিটির ভর কত সেটি পাচ্ছি, কিন্তু ব্যক্তিটির কোন অবস্থানে আছে সেটি কিন্তু নির্ণয় করতে পারবো না। অর্থাৎ মুভিং কোনো পার্টিকেলের অবস্থান তুমি নির্ণয় করতে পারবে না। মুভিং পার্টিকেলের আইদার, এখান থেকে আসতে কথা, আইদার তুমি তার অবস্থান নির্ণয় করবা যখন সে ঠিক থাকবে তখন, কিন্তু বর্ণালী তো কখনো ঠিক থাকে না। ইলেকট্রনকে তো তরঙ্গ আকারে বলা হয়, তরঙ্গ তো কখনো ঠিক থাকবে না। এই জন্যই উনি বলেছিলেন ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্মকে একসাথে প্রমাণ করা যায় না। এটি হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আরেকটি তত্ত্ব এখানে আছে, ডি ব্রগলি তত্ত্ব। ডি ব্রগলি সমীকরণ। ডি ব্রগলি সমীকরণ বোঝার আগে আমরা একটু বলে নিই, ডি ব্রগলি সমীকরণ, বিজ্ঞানী ডি ব্রগলি ইলেকট্রনের যে কণাধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয়ই আছে সেটি কিন্তু প্রমাণ করেছিলেন তার সমীকরণ দ্বারা, বিখ্যাত সমীকরণ দ্বারা। সেটি আমরা এখন প্রমাণ করব। তো এটি প্রমাণের আগে আমরা E সমান mc স্কয়ার, আমরা সবাই জানি এটা হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব। এটা শক্তি এবং ভরের তুল্যতা বিষয়ক একটি সূত্র, যে লাইটের ভেলোসিটি যদি পাওয়া যায় তাহলে মানে কোনো বস্তুর ভরটাকে আমরা শক্তিতে পরিণত করতে পারি, মাসটাকে এনার্জি দেয়। লুক এট দিস ইজ এনার্জি এন্ড দিস ইজ মাস। তাহলে emc স্কয়ার আমরা ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে দেখেছি E h নিউ। তাহলে এই দুটি সমীকরণ যদি আমরা একসাথে সমন্বয় করি তাহলে পাচ্ছি কি h নিউ mc স্কয়ার। তো বা h নিউ নিউ সমান আবার নিউ সমান c বাই ল্যামডা। তোমরা জানো নিউ সমান c সমান নিউ ল্যামডা। এখান থেকে আমরা নিউ সমান পাচ্ছি c বাই ল্যামডা। এই c বাই ল্যামডা এখানে বসালাম mc স্কয়ার, বা এখান থেকে পাচ্ছি h বাই ল্যামডা সমান mc, h বাই ল্যামডা সমান mc। এখান থেকে আমরা দিচ্ছি mc হবে এখানে mc, বা ল্যামডা সমান h, ল্যামডা সমান h বাই mc or h বাই mv।
মানে আলোর গতিবেগ ইলেকট্রনের গতিবেগ সমান ধরা হয়েছে এখানে। আলোর গতিবেগকে ইলেকট্রনের গতিবেগ কনভার্ট করা হয়েছে, সি এর পরিবর্তে আমরা ওখানে ভি লিখেছি। সুতরাং ডি ব্রগলি সমীকরণটি দাঁড়াচ্ছে এরকম, এইচ এম সরি এটি হচ্ছে ডি ব্রগলি সমীকরণটি হচ্ছে ডি ব্রগলি সমীকরণ সমান ল্যামডা এইচ এম বি। তো এই সমীকরণের কি তাৎপর্য? এই সমীকরণের তাৎপর্য অনেক। এই সমীকরণে বোঝা যাচ্ছে ইলেকট্রনের ভর আছে, তার মানে এটি একটি পার্টিকেল, কণা, ইলেকট্রনের ভর আছে। এট দ্য সেম টাইম ল্যামডা কিন্তু বিকিরণের বৈশিষ্ট্যগত একটি বিষয়, অর্থাৎ সে একটি বিকিরণও, সে একটি কণাও, সে একটি বিকিরণও। অর্থাৎ ইলেকট্রনের উভয় নেচার একসাথে যে থাকতে পারে সেই ব্যাখ্যাটাই কিন্তু বিজ্ঞানী ডি ব্রগলি দিয়েছিলেন, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি। তো এই হচ্ছে আমাদের ডি ব্রগলি সমীকরণ পর্যন্ত ব্যাখ্যা। আমি বর্ণালীর বিষয়টি এবার বলবো। হাইড্রোজেন এইচ পরমাণুর বর্ণালী। ইনফ্যাক্ট এটি পারমাণবিক বর্ণালী। গ্যাসের বর্ণালী আসলে কিভাবে তৈরি হয়? তুমি যদি একটি কাঁচ নলে নিম্ন চাপে কোনো গ্যাসকে রেখে তার মধ্যে উচ্চ শক্তির বিদ্যুৎ বিভব প্রয়োগ করি আমরা, তাহলে এই গ্যাস থেকে কতগুলো গোলাপি আভা নির্গত হয়। একটি গোলাপি আভা নির্গত হয়, যাকে একটি প্রিজমের মধ্যে দিয়ে চালনা করলে আমরা অনেকগুলো রেখা পাবো, বেগুন, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, হলুদ, লাল, অনেকগুলো রেখা পাবো। সেগুলো কি বলতেছি? পারমাণবিক বর্ণালী। অর্থাৎ কোনো গ্যাসকে নিম্ন চাপে রেখে তাতে যদি অধিক শক্তির বিদ্যুৎ বিভব প্রয়োগ করি, সেখান থেকে আমরা বর্ণালী পাচ্ছি। অর্থাৎ এই অণুটা আসলে ব্যাপারটি কি হয়েছে, এর মধ্যে হাইড্রোজেন অণু ছিল। হাইড্রোজেন অণু শক্তি প্রয়োগে এই পরমাণুতে বিভক্ত হয়ে গেছে, এবং প্রতিটি হাইড্রোজেন তো একটি করে ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনগুলো উত্তেজিত হওয়ার ফলেই আমরা জানি এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে গিয়েছে, এবং ইলেকট্রনের এই যে স্থানান্তরের ফলেই কিন্তু বর্ণালী তৈরি হয়েছে। তাহলে এটিকেই আমরা বলতেছি হচ্ছে পারমাণবিক বর্ণালী বা লাইন স্পেকট্রাম বা অ্যাটমিক স্পেকট্রাম। তো এই পরমাণুর বর্ণালীর বিষয়টি আসলে আমরা বোরের পরমাণু মডেলে দেখেছিলাম, এবং বোরের পরমাণু মডেলে কিন্তু এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী সম্পর্কেই ব্যাখ্যা দেওয়া হয়। তো এখানে যে আমি দেখাচ্ছি বড় একটি চিত্র দিয়ে, তোমরা উচ্চ মাধ্যমিকে দেখেছিলে আরো কিছু স্তর আছে, 1 2 3 4 5 6 7 7টি স্তর দেখাচ্ছি। ইলেকট্রন যখন অণুতে শক্তি প্রয়োগ করা হয়েছিল, তখন ইলেকট্রনগুলো কিন্তু শক্তি শোষণ করে বিভিন্ন উচ্চ শক্তি স্তরে অবস্থান করেছিল। কিন্তু উচ্চ শক্তি স্তরের যেহেতু অস্থিতিশীল পরিবেশ সেখানে, সেজন্য ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে কখনোই অনেকক্ষণ ধরে অবস্থান করে না, উচ্চ শক্তি স্তরে যায় এবং আবার তার গ্রাউন্ড স্টেটে ফিরে আসে। সে শক্তির উৎস যদি ফিরিয়ে নিই আমরা, শক্তির উৎস সরিয়ে নিলে ইলেকট্রনগুলো আবার স্ব শক্তি স্তরে ফিরে আসে। তো বিভিন্ন ইলেকট্রন আসলে বিভিন্ন প্রকার শক্তি কিন্তু গেইন করতে পেরেছিল। কোন ইলেকট্রন বেশি শক্তি শোষণ করেছিল, যেগুলো বেশি শোষণ করেছিল সেগুলো ধরো একদম 7 নাম্বার স্তরে গিয়েছে, বা আরেকটি ইলেকট্রন গিয়েছে হচ্ছে 6, আরেকটি ইলেকট্রন গিয়েছে 5, আরেকটি ইলেকট্রন 4, আরেকটি ইলেকট্রন 3, লাইক দিস। সব ইলেকট্রন একই জায়গায় যায়নি কেন? সব ইলেকট্রন তো সমান শক্তি শোষণ করতে পারেনি। যেটা বেশি শক্তি শোষণ করেছে সেটি বেশি গেছে, এবং যেটি কম সেটি কম। তো শক্তির উৎস যখন সরিয়ে নিই, তখন ইলেকট্রনগুলো কিন্তু আবার সেই যে শেল থেকে উচ্চ শক্তি স্তরে গিয়েছিল সেখানে আবার ফিরে এসেছে, এবং এর পরিবর্তে যে রেখাগুলো সৃষ্টি হয়েছে, আমরা জানি ইলেকট্রনের মাইগ্রেশন মানেই বর্ণালী। এইসব মাইগ্রেশনের ফলে যে রেখাটি সৃষ্টি হয় তার নাম হচ্ছে লিম্যান সিরিজ।
বা লিম্যান বর্ণালী, তোমরা এগুলো জানো। লিম্যান সিরিজ বা লিম্যান বর্ণালী কখন হয় আমি একটু দেখাচ্ছি এখানে। লিম্যান সিরিজ হচ্ছে অর্থাৎ এক নাম্বার n1 এর মান হচ্ছে 1 এবং n2 এর মান 2 3 4 5 6 7 ইনফ্যাক্ট ইনফিনিটি পর্যন্ত হতে পারে। আমি 7টা স্তর দিয়েছি, পর্যায় সারণীতে 7টি পিরিয়ড আছে জন্য আমি 7টি পর্যায়ে 7টি স্তর দেখিয়েছি। ইনফ্যাক্ট এটা আসলে অনেক বেশি হতে পারে, এটা ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তো যাই হোক, এই সমস্ত শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন এক নম্বরে আসে তখন সেটাকে আমরা লিম্যান সিরিজ বলি আমরা। লিম্যান সিরিজ, এটা হচ্ছে লিম্যান সিরিজ, তোমরা এগুলো উচ্চ মাধ্যমিকে দেখেছো। একইভাবে 2 নম্বর শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন বিভিন্ন উচ্চ শক্তি স্তরে যায়, যেমন n1 এর মান 2 আর n2 এর মান হচ্ছে 3 4 5 6 7, এরকম যদি হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বামার সিরিজ। লিম্যান সিরিজ, বামার সিরিজ, এগুলা সঠিক জানা। তোমার প্যাশেন্ট সিরিজ, প্যাশেন্ট সিরিজে গ্রাউন্ড স্টেট হচ্ছে 3, অর্থাৎ 3 নম্বর শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন বিভিন্ন উচ্চ শক্তি স্তরে অবস্থান করবে, উচ্চ শক্তি স্তরে যাবে, সেটা প্যাশেন্ট সিরিজ। ব্র্যাকেট সিরিজ 4 5 6 7 সামথিং লাইক দিস। তারপরে লিম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাশেন্ট সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফুন সিরিজ 85 6 7। আর কি সিরিজ আছে, হ্যামফ্রি সিরিজ 6 7 8 লাইক দিস। তো এই হচ্ছে বিভিন্ন সিরিজের বর্ণালী তৈরির ব্যাখ্যা। কোন এক একটা বিজ্ঞানীর নাম অনুসারে আমরা এক একটি বর্ণালীর নাম দিয়েছি, লিম্যান বর্ণালী, বামার বর্ণালী। তো এখানে আরো কিছু বিষয় আছে, তোমরা উচ্চ মাধ্যমিকে দেখেছো যে একমাত্র বামার সিরিজ ব্যতীত যে সমস্ত সিরিজ আছে সেটির একটিও কিন্তু দৃশ্যমান সীমার মধ্যে পড়ে না। অর্থাৎ একমাত্র বামার সিরিজটি দৃশ্যমান অঞ্চলে, তার মানে 300 থেকে 780 অথবা 380 থেকে 700 সামথিং লাইক দিস, এত ন্যানোমিটারের মধ্যে এই বামার সিরিজটি তৈরি হয়। বামার সিরিজে যে বর্ণালীগুলো তৈরি হয় সেগুলো আমরা চোখে দেখতে পাই। প্রিয় শিক্ষার্থীরা, তো বিভিন্ন সিরিজের এই যে সমীকরণটা তোমরা দেখেছো, নিউ বার 1 বাই ল্যামডা সমান RH, তোমরা এই সমীকরণ ব্যবহার করে একটা নির্দিষ্ট ইলেকট্রনের একটা স্থানান্তরের ফলে তোমার যে তরঙ্গদৈর্ঘ্য বা যে বর্ণালী তৈরি হয় সেটি তোমরা নির্ণয় করতে পারো এটি ব্যবহার করে। তো আমরা পরবর্তী কোনো এক ক্লাসে এইসব নিয়ে কথা বলবো, কিভাবে তরঙ্গদৈর্ঘ্য কাউন্ট করে বা আমরা এগুলা কিভাবে কাজে লাগাই, এবার সেই তরঙ্গের শক্তি কত সেটি আমরা বের করতে পারবো, এবং সেই তরঙ্গটি চোখে দেখা যায় কিনা সেটা বের করতে পারবো। আর এছাড়া কোয়ান্টাম সংখ্যার ধারণা আমরা সামনের ক্লাসে নেব। কোয়ান্টাম সংখ্যা, হাইড্রোজেন পরমাণুর যে শক্তি স্তরের ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ, শোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে এগুলো ডিসকাস করব। তো সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ।